সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই। আমি নুজহাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি এবং একটি বিশেষ বিষয় নিয়ে আজ আলোচনা হবে। আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি তীব্র তাপদাহে মাদকাসক্তির নানান কুফল, এই বিষয়ের উপর। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে ডেকে এনেছি একজনকে। তিনি হচ্ছেন ডাক্তার AKM খালিকুজ্জামান। তিনি একজন সাইকিয়াট্রিস্ট, আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? হ্যাঁ, গরমের এই তীব্র তাপদাহে তো আছি, ভালোই আছে, কষ্টের মধ্যে যতটুকু পারা যাচ্ছে ভালো থাকার চেষ্টা করছি আমরা সেই জায়গাটি, এবং সেখানটাতে আসলে ওই দিক থেকেই আমাদের আজকের এই বিষয়টি নির্ধারণ করা যে মাদকাসক্তির সাথে যারা আছেন তারা তো একটা ভালনারেবল গ্রুপ সোসাইটির। এই দলটি সম্পর্কে আসলে আমরা জানতে চাই যে এই তীব্র তাপদাহ, এই মাদকাসক্তির সাথে এর কুফলটা কোন দিকে, বা এই আসক্ত ব্যক্তিরা আসলে কোন কোন দিক থেকে প্রভাবিত হচ্ছেন? বর্তমান প্রেক্ষিতে এটা অত্যন্ত একটা জ্বলন্ত বা একটা জরুরি বিষয়, যেটা যে আমরা জানতে পারছি যে মাদকাসক্ত আমাদের যেহেতু একটা সামাজিক বা একটা মারাত্মক ব্যাধি বা সমস্যা, এই সমস্যা থেকে আমরা উত্তরণের চেষ্টাও করছি এবং করতেও পারছি। কিন্তু আমাদের যে ঋতু পরিবর্তন বা শীত, বর্ষা, গরম যেটাই আসুক না কেন, এটার সাথে কিন্তু আমাদের মাদকাসক্তের কিছু সম্পর্ক আছে। আচ্ছা, আর এই সম্পর্কটা আমাদের তাপমাত্রা, আমাদের জলবায়ুর পরিবর্তন, আমাদের গ্রীষ্ম বা শীতের উষ্ণতা বা শীতের প্রভাব, সব কিছু মিলিয়ে কিন্তু এটা মানে চলে আসতেছে। তীব্র তাপদাহে এখন আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে আছে। মানে বিশ্বব্যাপী কিন্তু এই তাপমাত্রার বৃদ্ধিটা কিন্তু পরিলক্ষিত বা দেখা যাচ্ছে। এবছর আমাদের দেশের এই তাপমাত্রাটা, হ্যাঁ, এটা আমাদের একটু বেশি এই বছরটা আমাদের দেখতে পাচ্ছি যে একটা ভৌগোলিক বা আমরা যেটা দেখেছি যে একটা মানে আবহাওয়াবিদদের বা বৈজ্ঞানিকদের একটা বিশেষ মতবাদ যে এল নিনো লা নিনার একটা প্রভাব এবছর পড়ছে। এর জন্য নাকি আপনার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এই তাপমাত্রা বৃদ্ধির সাথে আমাদের জনজীবন থেকে শুরু করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, প্রতিটার মধ্যে এবং শিক্ষা জীবন, সব কিছুরই একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আচ্ছা। সেই সাথে আমাদের যত রোগ বালাই আছে সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শারীরিক অসুস্থতা, আপনার মাথা ব্যথা থেকে শুরু করে অনিদ্রা, ক্ষুধাভাব মানে ক্ষুধামান্দা, সেই সাথে কোনো ব্যক্তির যদি হাই ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, সেটারও তারতম্য হচ্ছে, পেটে ব্যথা, কখনো কখনো ডায়রিয়া হচ্ছে, এবং সর্বোপরি অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিট স্ট্রোকে মানুষ মারাও যাচ্ছে। একটা হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যে অতিরিক্ত ঘাম হচ্ছে, তার কারণে আমাদের জলশূন্যতা বা পানি শূন্যতা শরীরে পাচ্ছি, লবণের তারতম্য হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। এই সব বিষয়ে আমাদের শরীর এবং মানে আমাদের মনস্তাত্ত্বিক বা মানসিক বিষয়গুলো অনেক পরিবর্তন হয়। এখন এর মধ্যে যদি একজন ব্যক্তি মাদকাসক্ত হয়, তাহলে তো সেটা তীব্র আকারে এটা প্রভাব পড়ে থাকে। কারণ মাদকাসক্তের কারণে তার পুরো জীবনটাই একটা পরিবর্তিত হয়ে যায়। সেই সাথে তার জীবনের যত প্রয়োজনগুলো আছে সেগুলোর মধ্যেও একটা পরিবর্তন আসে। দৈনন্দিন জীবনের যে আমরা বলবো যে ডিসিপ্লিন, সেটাও বলতে গেলে নষ্ট হয়ে যায়। সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও একটা বাধা আসে পেয়ে থাকে মাদকাসক্ত ব্যক্তিরা। সেক্ষেত্রে যদি তাপদাহ চলে বা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে তার শারীরিক সমস্যা মারাত্মক আকার হতে পারে। আচ্ছা। এবং শারীরিক সাথে মানসিকের কারণে পারিবারিক সামাজিক জীবনেরও প্রভাব পড়ে। সেই প্রভাবগুলো কিন্তু আমরা একে একে যদি বর্ণনা করি তাহলে এইভাবে আসতে পারে যে যারা মাদকাসক্ত, তারা মাদকাসক্ত থেকে নিজেদেরকে নিবৃত করতে বা প্রতিরোধ করার জন্য অবশ্যই চেষ্টা করে, কিন্তু এই চেষ্টাটা তখনই তারা পারে না যখন তারা আবার তাদের মধ্যে উইথড্রল সিনড্রোমটা শুরু হয়ে যায়। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা যখন বেশি থাকে বা
তাপদাহ যখন চলতে থাকে তখন তার মধ্যে মাদক আসক্তের প্রতি তার একটা তীব্র মানে যেটাকে আমরা বলি যে ট্রিগারিং ফ্যাক্টর যখন হয় তখন তার আর্জ বা আমরা যেটা বলি যে আসক্তের প্রতি তার ক্রেভিংসটা আসক্তের প্রতি তার আগ্রহ যেটা ক্রেভিংস সেটা কিন্তু বেড়ে যায়, যেটা আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ের যে জাতীয় বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যে মানুষ তার যে ক্রেভিংস হয়ে থাকে ট্রিগারিং হয় সেটা কিন্তু এই তাপদাহের মধ্যে বাড়ে। এটা আমরা বিভিন্ন স্টাডিতেও পেয়েছি। শীতকালেও যেরকম হয় গরমেরও হয়ে থাকে। এটা রিজন হচ্ছে তাপমাত্রার সাথে সাথে শরীরের বিভিন্ন পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জগুলো হয় এবং তখন এই তাপমাত্রা বা তাপের অতিরিক্ত টেম্পারেচারের কারণে তার বডির অনেক কিছু ডিসরেগুলেশন হয়, অনেক অনিয়মিত তার বিপাক ক্রিয়া, তার শারীরিক বিভিন্ন হরমোন রেগুলেশন, ঘুমের সমস্যা এগুলো হয়েই থাকে, সাধারণ মানুষেরই হয়ে থাকে। আর যারা আসক্ত ব্যক্তি, মাদকাসক্ত ব্যক্তি, তাদের কিন্তু তীব্র আকার হয়, বেশ ভালোই হয়ে থাকে। তখন তাদের এই আসক্তির মাত্রাটা বাড়াতে হয়। আর আসক্তির মাত্রা মানে মাদকাসক্তের মাত্রা যেটা আমরা টলারেন্স বলি, এটা যখন বেড়ে যায় তখন কি হয়, তার শারীরিক বিভিন্ন রকম উপসর্গ সৃষ্টি হতে থাকে। আর শারীরিক উপসর্গ যখন বাড়বে তখন অবশ্যই এইটাকে সে মিনিমাইজ করার জন্য তখন তাকে আরও বেশি আসক্ত হতে হবে, আরও বেশি মাদক গ্রহণ করতে হবে। এই একটার পর একটা দুষ্ট চক্রের মধ্যে সে মানে হয়ে যাবে, আটকে পড়বে। এখন আমরা যেটা দেখতে পাই যে এখন যেটুকু সে মাদক সেবন করে, যতটুকু পরিমাণ, এর থেকে অনেক বেশি সে গ্রহণ করেও কিন্তু তার কাঙ্ক্ষিত ফলাফল সে পায় না। তার ভিতরে সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই অনিদ্রা, সেই হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ, বিষণ্ণতা সবই থাকে, বাড়তেই থাকে। আর এটাই তার জীবনের একটা বিশেষ সমস্যা যে এইটা থেকে বাঁচার জন্য সে আসক্তির প্রতি, মাদকাসক্তির প্রতি আরো বেশি ঝুঁকে পড়ে। মানে এটা কি বলতে চাইছেন এরকম যে মাত্রাটা নিয়ে বলছেন, এটা যে ব্যবহার করছি কিন্তু যে পরিমাণ সন্তুষ্টি পাওয়ার কথা আমি প্রত্যাশা করছি সেটা পাচ্ছি না, এইটা বলছেন? হ্যাঁ, অবশ্যই। এটা অনেকটা এরকম বলা যাচ্ছে যে এই আমাদের ঋতু পরিবর্তন বা জলবায়ুর কারণে, তাপমাত্রার কারণে এটা এই প্রভাবটা কিন্তু পড়ছে এবং এই প্রভাবের কারণে কিন্তু তাকে আসক্তটা বেশি হতে হচ্ছে। আর আসক্ত বেশি হতে গিয়ে তাকে নানা রকম অপকর্ম, অপরাধ জগৎ, অপরাধের মধ্যে জড়িত হতে হচ্ছে। কারণ এটাকে পেতে হলে তাকে তো সেই পরিমাণ খরচ করতে হবে। আর খরচের পরিমাণটা সে কোথা থেকে পাবে? পরিবার থেকে সে নিয়ে নিয়ে পরিবারকে তো সর্বশান্ত করছে। পরিবারের মধ্যে বাবা মা থেকে শুরু করে তার আরো যারা আছেন সদস্যরা সবাই বিরক্ত। পরবর্তীতে এটা আয় উপার্জনের জন্য তাকে অপরাধ জগৎ বা অপরাধ কর্মকাণ্ডকে বেছে নিতে হয়। তার মানে সামাজিক একটা অস্থিরতাও সৃষ্টি হচ্ছে। সামাজিক অস্থিরতা, তার নিজের মধ্যেও একটা মানসিক কি বলবো মানে নৈতিক এবং মানসিক যে জায়গাটা সেখানেও একটা সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এইটুকু এইভাবে দেখতে পেলাম যে আসক্তির পরিমাণ বৃদ্ধি হচ্ছে, সেই সাথে তার অপরাধ প্রবণতা বাড়ছে, পারিবারিক এবং সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে। এমনিতেই তো তাপদাহের কারণে সবাই বেশ কষ্টে থাকে, অতিষ্ঠ থাকে, তার মধ্যে আবার মাদকাসক্তের একটা কুফল, এটাতে আরও বেশি মানুষ বা তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয়জনদের মধ্যে একটা ভীষণ রকম একটা অস্থিরতা, একটা কষ্ট, একটা যন্ত্রণা বিরাজ করে। আর এটাই আমাদের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা চরম হতাশার একটা বিষয় যে আমরা এই বিষয় থেকে, এই অধ্যায় থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আর উঠে আসার জন্যই আমরা দেখতে পেলাম যে আমাদের যে প্রভাবগুলো পড়ছে, এই প্রভাবগুলোর মধ্যে আমাদের সর্বোচ্চ প্রভাব হচ্ছে যে পরিবার এবং সমাজের অস্থিরতা। সেই সাথে যে ব্যক্তি আসক্ত হচ্ছে তার মধ্যেও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কারণ
আমি তো বললাম যে শারীরিকভাবে প্রচন্ড ঝুঁকির মধ্যে আসলে চলে যাচ্ছে, কারণ সে সেই সময় ব্যবহারটা অনেক বাড়িয়ে দিচ্ছে এটা বলছেন। এবং তার সঙ্গে সঙ্গে তার যেমন শারীরিক অস্থিরতা তৈরি হচ্ছে, মানসিক জগতে মনোজগতেও অস্থিরতা তৈরি হচ্ছে, যেটা ছড়িয়ে পড়ছে অ্যাকচুয়ালি পরিবার এবং সমাজে। তো আমরা শুনবো সেই জায়গাটা থেকে কিভাবে বের হওয়ার জন্য আসলে কি পরামর্শ। তার আগে একটা বিরতি নেব। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করছি। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে তীব্র তাপদাহে মাদকাসক্তির নানান কুফল নিয়ে ডাক্তার A.K.M. খালিকুজ্জামানের সাথে। স্যার, আমরা মাদকাসক্তির বিভিন্ন কুফলের কয়েকটি দিক সম্পর্কে জেনেছি, শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক, এই বেশ কয়েকটি দিক সম্পর্কে জেনেছি। আর একটু স্পেসিফিক করে যদি আমাদের জানাতে পারেন যে কি কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এটা আমরা প্রথম থেকে দেখেছি যে সাধারণ জনগণ বা মানুষের মধ্যে যে বিষয়গুলো হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে বেশি জনগোষ্ঠীর মধ্যে, যে তাপদাহের কারণে তার অনিদ্রা হচ্ছে বা বিভিন্ন রকম যন্ত্রণা, পেটে যন্ত্রণা হচ্ছে, ক্ষুধামান্দা হচ্ছে বা হজমের সমস্যা হচ্ছে, সেই সাথে কোনো স্পাইসি ফুড বা কোনো খাবার খেলে তখন বেশি এই যন্ত্রণাটা বেড়ে যায়, মশলা জাতীয় খাবার খেলে তার সমস্যা হয় বেশি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি কারো কোমরবিড সমস্যা থাকে, যেমন ব্লাড প্রেশার হাই আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, এক্ষেত্রে কিন্তু সেগুলো প্রভাব বাড়তে পারে। ব্লাড প্রেশারের হাই তো অনেক বেড়েও যেতে পারে, কারণ তাপদাহের কারণে দেখা যাচ্ছে আমাদের ব্লাড প্রেশার বা যদি ব্লাড প্রেশার হাই থাকে, স্বাভাবিক মানুষেরও ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়, হাই হয়ে যায়। বা যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের তো খুবই সচেতন হতে হবে যে কখন তাদের প্রেশার যে কোনো মুহূর্তে জাম্প করতে পারে, বেড়ে যেতে পারে। আসক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটা যদি আসক্ত ব্যক্তি হয় তাহলে আমাদের প্রভাবটা কতটুকু বেশি হয় দেখেন। স্বাভাবিকের থেকে আবার আসক্ত, তার মধ্যে তীব্র তাপদাহ, সবকিছু মিলিয়ে বিষয়টা কিন্তু আরো জটিল, আরো ব্যাপক এবং আরো মারাত্মক হচ্ছে। আরো আতঙ্কের বিষয় যে কোনো মুহূর্তে তাদের ব্লাড প্রেশার বেড়ে গিয়ে যে কোনো শারীরিক সমস্যা হতে পারে, যে কোনো সময় স্ট্রোক হতে পারে, যেটা আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, যেটা স্ট্রোক বলি আমরা, অথবা রক্ত চলাচল কমে যেতে পারে। এছাড়া আমাদের হার্টের বা হৃৎপিণ্ডের স্পন্দনও সমস্যা হতে পারে। অতিরিক্ত স্পন্দন, যেটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, সেটার কারণে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট হতে পারে, বা কার্ডিয়াক কোনো অ্যাবনর্মালিটি, বা সাডেনলি এমন হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হার্টের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। পরবর্তীতে দেখা গেল যে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, রেসপিরেটরি ফেইলিওর হতে পারে, বিভিন্ন রকম রেসপিরেটরি ফেইলিওর হতে পারে। এইভাবে পানি শূন্যতার কারণে দেখা গেল যে তার শরীরের মধ্যে ইলেকট্রোলাইট, যেটা আমরা বলি ইমব্যালেন্স, সেটা হতে পারে। এটার জন্য তার কনসাসনেস, তার যে সচেতনতা বা চেতনা, যেটা দিয়ে সে বুঝবে, কিছুক্ষণের জন্য তার চেতনা নাও থাকতে পারে, অজ্ঞানও হয়ে যেতে পারে। আবার যাদের ডায়াবেটিস আছে, ব্লাড সুগার ওঠানামা করতে পারে। দেখা গেল যে অনেক সুগার লেভেল অনেক কমে গেল, তখন আমরা যেটাকে বলি হাইপোগ্লাইসেমিক শক হতে পারে, বা ডায়াবেটিক কমা হতে পারে। এটা কিন্তু মাদকাসক্তের ব্যক্তির যদি এই বিষয়গুলোতে ইনভলভ থাকে, বা এটাতে যদি তারা মানে যেটাকে আমরা বলি বিদ্যমান থাকে, বা তাদের মধ্যে যদি প্রেজেন্ট থাকে, তাহলে এটা কিন্তু আরো বেশি আকারে শারীরিক সমস্যাটা আরো বেড়ে যায়। মাদকাসক্তের কারণে কিন্তু মাদকাসক্ত তো শরীরের মধ্যে অনেক রকম সমস্যা সৃষ্টি করে। দেখা যাচ্ছে যে তার হৃদয় স্পন্দন সমস্যা হয়ে গেল, হিট স্ট্রোকটা যে কোনো মুহূর্তে হতে পারে। বাইরে ঘুরছে আসক্ত ব্যক্তি, হঠাৎ করে তার অতিরিক্ত তাপদাহের কারণে, তীব্র তাপদাহের কারণে তার স্ট্রোক হয়ে গেল, ওইখানে সে অজ্ঞান হয়ে পড়ে গেল, এবং হিটের কারণে তাকে হিট স্ট্রোক হয়ে সে মারাও যেতে পারে। এভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সাধারণ মানুষের মধ্যে, যারা সুস্থ ব্যক্তির মধ্যে অনেকে মারা যাচ্ছে। আমি একটু মানে সাইকিয়াট্রিক ইমার্জেন্সির জায়গাটা একটু জানতে চাচ্ছি, যে মানে এখানে মানসিক কি ধরনের প্রভাব পড়তে পারে, বা কি কোনো ধরনের রোগের প্রাদুর্ভাবের সুযোগ আছে? হ্যাঁ, শারীরিকভাবে যেগুলো বললাম, যেমন যে শারীরিক অসুস্থতাগুলো তার হয়ে থাকে, এটা যদি হয়েই যায় তাহলে অবশ্যই তো তাকে হাসপাতালে যেতে হবে, এবং সেখানে তাকে চিকিৎসা গ্রহণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই।
এবং সেই চিকিৎসা না নেওয়া পর্যন্ত তার সুস্থ হওয়া, ঝুঁকিমুক্ত হওয়া, এটা আমরা বলতে পারবো না। কিন্তু মানসিক, এর পরবর্তীতে আমরা আসি যে মানসিকভাবে কিভাবে সমস্যা হয়। মানসিক সমস্যার মধ্যে আমরা দেখব যে মাদকাসক্ত ব্যক্তি ইজ ভেরি ভালনারেবল টু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। জি, আমাদের বিভিন্ন জাতীয় পর্যায়ের স্টাডি আছে, গবেষণা আছে। সেই গবেষণা আমরা দেখেছি যে মাদকাসক্ত ব্যক্তির মধ্যে প্রায় 45% বা তারও বেশি মানসিক রোগ, বা তারও কখনো কখনো এটা 70%ও হয়ে যেতে পারে যে মানসিক রোগে ভোগে। তো এই মানসিক রোগগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? কারণ আমরা জানি যে এই মাদক বা যেই সাবস্টেন্সগুলো নেওয়া হয়, এগুলো প্রতিটাই হচ্ছে সাইকোঅ্যাক্টিভ, জি, এবং সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স হওয়ার কারণে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেইনকে খুব সহজে উত্তেজিত করে। এবং ব্রেইন উত্তেজিত হওয়ার কারণে ব্রেইনের যতগুলো ফাংশন আছে, বিশেষ করে তার ইমোশন, তার পার্সোনালিটি, মেমোরি, আবেগ, অনুভূতি, স্মৃতিশক্তি, তার ইন্টেলিজেন্স, যেটা আমরা বলতে পারি বুদ্ধি, প্রজ্ঞা, এগুলো কিন্তু তখন অনেকটা বলবো যে মাদক আসক্তের কারণে এই বিষয়গুলো, মানে যেটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট, বা মানে অনেকটা বাধাগ্রস্ত হয়। তার আবেগ অনুভূতিগুলো সমস্যা হয়, স্মৃতিশক্তির লোপ পায়, তার ইন্টেলিজেন্স বা তার নিজস্ব ব্যক্তিত্ব বা তার চিন্তা ধারণা, তার জাজমেন্ট, তার বিচার ক্ষমতা, বুদ্ধিদীপ্ত হওয়া, এই বিষয়গুলো তখন বাধাপ্রাপ্ত হয়। এইগুলোকে সে তখন সঠিক পর্যায়ে বিবেচনা আনতে পারে না, যার জন্য দেখা যাচ্ছে যে তার মধ্যে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়। অথবা কোনো একটা জায়গায় গেল যেখানে সে স্বাভাবিক থাকবে, সেখানে সে উত্তেজিত হয়ে পড়ল। আচ্ছা, কোথাও গিয়ে সে একটা স্বাভাবিক বিষয় নিয়ে কথা বলবে, সেইখানে সে ভাঙচুর শুরু করে দিল। পরিবারের মধ্যে কেউ কিছু একটা বলল, সেটাকে স্বাভাবিকভাবে সে নিতে পারলো না, আচ্ছা, সেইটা রিয়াক্ট করলো। সেই রিয়াকশন করতে দেখাতে গিয়ে ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করলো। বা এমনও আছে সে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করলো। এই এই বিষয়গুলো কিন্তু হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সিমটম, বললাম যে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আচ্ছা, তো আমরা ডিজিজ যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে সে বাইপোলার ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার নিয়ে সে আসতে পারে। আচ্ছা, সাডেনলি তার মুড ডিসঅর্ডার প্রবলেম হতে পারে। মুড ডিসঅর্ডারের সাথে দেখা যাচ্ছে যে তার সাইকোটিক প্রবলেম হতে পারে। কাউকে সন্দেহ করছে, কাউকে নিয়ে সে চিন্তা করছে যে সে তাকে নিয়ে কোনো সমালোচনা করছে কিনা, অথবা সে এমনও আছে যে বসে বসে সে নানা রকম অদ্ভুত কথা শুনতে পাচ্ছে। আমরা যেটা বলি যে কিছু গাইবী কথা শোনা কানে কানে, সেগুলো হতে পারে। বিষণ্ণতা তাকে আঁকড়ে ধরতে পারে, আবার বিষণ্ণ হয়ে যেতে পারে, হতাশাগ্রস্ত হয়ে যেতে পারে। আর এইগুলো যদি আমরা ডিপ্রেশন ডিসঅর্ডার ডেভেলপ করতে পারি, যেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে। আবার দেখা যাচ্ছে যে সে এমনভাবে সন্দেহপ্রবণ হয়ে গেল যে সন্দেহটা তার মন থেকে যাচ্ছেই না, কোনোভাবেই তাকে মন থেকে সরানো যাচ্ছে না, ডিলিউশনাল প্রবলেম হতে পারে। আচ্ছা, আর তীব্রতা আবদাহে যেটা হয় সেটা হচ্ছে ডেলিরিয়াস প্রবলেমটা সব বেশি হয়, ডেলিরিয়াস কন্ডিশন, যেটা হচ্ছে চেতনা, অবচেতনা বা চেতনাটা অনেক সময় লোপ পায়, আচ্ছা, বা চেতনা যেটা আমরা বলি যে তার যে কনশাস প্রবলেম, কনশাসনেস, কগনিটিভ যে বিষয়গুলো, এগুলো ওলটপালট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, হয়তো কাউকে সে চিনতে পারছে না, সে কোথায় আছে সে বলতে পারছে না, বাবা মাকে সে অন্য কিছু ভাবছে, আচ্ছা, আচ্ছা, অথবা সে যে নিজের বাসাকে বলতেছে সে আরেকটা জায়গা, আরেকটি বিষয়। কোনো ব্যক্তিকে সে খুব আপন ভাবছে, নিজের পরিচিত জনকে সে পর ভাবছে। বিভিন্ন রকম প্রবলেম হয় ডেলিরিয়াস কন্ডিশনে। ডেলিরিয়াস কন্ডিশনটা হয় এই তাবরাহে কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, সাধারণ মানুষেরই হয়, সুস্থ ব্যক্তিরই হয়। হ্যাঁ, সেখানে মাদকাসক্ত কারণ ব্যক্তিরা এটার আরো সাথে বেশি আপনার শারীরিক অনেক বিষয় জড়িত, যেমন জি, পানি শূন্যতা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তখন আমাদের নার্ভাস সিস্টেমকে এটা স্টিমুলেট করে, এবং এই কারণে তখন সে ডিলিরিয়াস হয়ে যায়। এবং সেই ডিলিরিয়াসের সাথে সাইকোলজিক্যাল সিমটম বা সাইকিয়াট্রিক ডিজিজগুলো দেখা চলে যায়। আসে। এবং যে জায়গাটা আপনি বলছিলেন যে চিকিৎসার আসলে বিকল্প নেই, এরকম কোনো একটা এমার্জেন্সি চলে আসলে হসপিটালাইজেশন হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেই জায়গাটাতে বিরতির পরে আসছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকুন। প্রিয়
দর্শক, আবারও ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে একটা ছোট বিরতির পর। আর আজকের আলোচনার বিষয় ছিল তীব্র তাপদাহে মাদকাসক্তির নানান কুফল। আলোচনা করছেন ডাক্তার একেএম খালিকুজ্জামান। ডক্টর, যে জায়গাটাতে আমরা ছিলাম যে চিকিৎসা, এই যে আসক্ত ব্যক্তি যারা, তাদের যখন এই ধরনের এমার্জেন্সি তৈরি হয়ে যাবে তখন চিকিৎসার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে কোথায় যাবে, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমার মনে হয় একই সাথে হয়তো চলে আসবে, সেজন্য এই প্রশ্নগুলো আমি শুরুতেই করে নিচ্ছি। যে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি ধরনের ডাক্তার তাদের জন্য প্রয়োজন, অ্যাভেলেবিলিটি, চিকিৎসার অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, এটা তো অত্যন্ত জরুরি বিষয়। যখন সে অসুস্থ হয়ে পড়বে এবং তার শারীরিক মানসিক বিপর্যস্ত হবে, এর মধ্যে মাদকাসক্তের যে প্রভাবটা তার মধ্যে শুরু হয়েছে, আর সাথে তাপদাহ আছে, কোনোভাবেই তাকে আমরা হেলাফেলা করব না। পরিবারের যারা অভিভাবক আছেন, গার্জিয়ান আছেন, বা যারা নিকটস্থ ব্যক্তিবর্গ আছেন, বা যারা প্রিয়জন আছেন, তারা অবশ্যই এটা খুব সচেতন হতে হবে যে এই সময়ে তাকে হসপিটালাইজ বা হাসপাতালে ভর্তিটা নিশ্চিত করা। হাসপাতালে ভর্তিটা এই জন্য নিশ্চিত করা যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং একদম কালক্ষেপণ বা সময় নষ্ট করা যাবে না। যখনই কোনো সমস্যা হবে ঠিক তখনই বা তার আগে থেকে যদি আমরা প্রতিকার হিসেবে, প্রিকশন হিসেবে আমরা চিন্তা করে দেখি যে তাকে ভর্তি করে দেওয়া প্রয়োজন, তাহলে আর সময় নষ্ট করা যাবে না। আমরা ভর্তি করার পরে আমরা দেখব যে তার কি হচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ভর্তির বিষয়টা অনেকেই বুঝতে পারছে না যে কোথায় সে যাবে। আমরা অ্যাডিকশন বা মাদকাসক্তের মধ্যে যেটা পেলাম, শারীরিক সমস্যাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেতে পারি। সরকারি বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সবগুলো আছে, ঢাকার মধ্যে অনেকগুলো আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটাতেই ইমার্জেন্সি ইউনিট আছে। আমরা ইমার্জেন্সি ইউনিটগুলোতে ভর্তি করে দেব। জেলা পর্যায়ে যে সদর হাসপাতাল বা উপজেলা পর্যায়ে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানেও কিন্তু ইমার্জেন্সি সার্ভিস খুবই ভালো। তা আমরা সেগুলোতেও অ্যাডমিট করতে পারবো পেশেন্টকে যেখানেই থাকে। এছাড়া যদি সেইখান থেকে মনে করে যে না, এই পেশেন্টকে আমরা এখানে অ্যাডমিট করার পরে দেখতে পাচ্ছি যে আমরা যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন সেটা আরও উন্নত চিকিৎসা প্রয়োজন, সেজন্য আমরা টারশিয়ারি হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই, বা ঢাকার বড় কোনো ইনস্টিটিউটগুলো আছে, শেরেবাংলানগর, ঢাকার ওখানে জাতীয় পর্যায়ের সব ইনস্টিটিউটগুলো আছে, সেখানে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে জেনারেল, মানে বিশেষ করে শারীরিক মানসিক একসাথে যে কম্বিনেশন ট্রিটমেন্টগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে ওখানে ভর্তি করাটা অতি জরুরি। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে মাদকাসক্তের কারণে তার যে সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো গ্রহণের জন্য তার যে সাইকোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক ডিজিজটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা মনে করি তখন তাকে যে কোনো সাইকিয়াট্রিক ইমার্জেন্সিতে ভর্তি হওয়াটা প্রয়োজন। যেমন আপনি ধরতে পারেন যে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, সেখানে অনেক বেড সংখ্যা আছে, সেখানে প্রচুর সুযোগ সুবিধা আছে, সেখানে ইমার্জেন্সি ইউনিটটা অনেক বড়, সেখানে যে কোনো রুগী আসলেই তার চিকিৎসাটা প্রথমে দেওয়া হয়। ভর্তি রাখার প্রয়োজন হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন, তারা সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকই কিন্তু ইমার্জেন্সিতে থাকেন, এবং ওনারা যদি মনে করেন যে ভর্তি প্রয়োজন তাহলে ভর্তি করা হবে। বা সেই সাথে যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা শারীরিক চিকিৎসাও পর্যাপ্তভাবে চলবে সেরকম একটা সরকারি হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে আমরা যখন দেখব যে না, তার চিকিৎসার জন্য আমাদের ভর্তি দরকার, তখন আমরা চিকিৎসকরা ভর্তি করে দিবেন। এবং ভর্তির মধ্যে একটা বিষয় হলো যে ভর্তি যখন করা হবে তখন তার যে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা সবই সে পেয়ে যাচ্ছে। এবং চিকিৎসা পাওয়ার সাথে সাথে তার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন হয়, তার সাইকোলজিক্যাল পরিবর্তন হবে, তার শারীরিক পরিবর্তন হবে, এবং মাদকাসক্ত থেকে সে নিজেকেও নিবৃত করতে পারবে। সেখানে যে উইথড্রয়াল প্রবলেমটা হয়, এই তাপদাহী উইথড্রয়াল প্রবলেমটা কিন্তু সিরিয়াস একটা প্রবলেম, যেটাকে আমরা বাংলায় বেড়া বলি। এটার জন্য কি হবে, এটা কিন্তু তখন হসপিটাল সেটআপে খুব ভালো করে ম্যানেজ করা যায়। বা ইনটক্সিকেশন। আরেকটু আগের জায়গাটাতে যদি আমরা থাকি যে কোথায় আসলে যাব, আপনি বলছিলেন যে, মানে একটু যদি আমি সামারাইজ করি, আপনি যা বলছিলেন যে যদি শারীরিক সমস্যা সহ থাকে তাহলে কোনো একটা জেনারেল হসপিটালে যাওয়াটা
সর্বোত্তম, কারণ তার শারীরিক জায়গাটা আগে যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট পাওয়া যাবে, যেমন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেই জায়গাটাতে দেখা, এবং তার সাথে সাথে যদি এমন হয় যে মানসিক ব্যাপারটা দেখা যাচ্ছে, মাদকাসক্তি তো আছেই, সেই জায়গাটাতে আপনি মানসিক হসপিটালকে রেফার করছেন। আচ্ছা, এছাড়া আর কি কোনো জায়গা আছে? মানসিক হাসপাতালের মধ্যে ধরুন বাংলাদেশের সরকারি যত হাসপাতাল আছে সব জায়গায় কিন্তু মানসিক বিভাগ আছে। আচ্ছা আচ্ছা, সব জায়গাতে। আর এছাড়া যদি দেখা যাচ্ছে যে না, সেখানে অনেক সময় তো আপনার বেড সংখ্যা পূর্ণ হয়ে যায়, তখন হয়তো রোগী ভর্তি কষ্ট হচ্ছে বা ভর্তি করা যাচ্ছে না, ইমার্জেন্সি অবজারভেশনও হয়তো রোগী রাখা যাচ্ছে না, সেখানেও বেড নাই, সেক্ষেত্রে যদি রোগী মনে করে সক্ষম হয় তাহলে বেসরকারিভাবে গভর্নমেন্ট লাইসেন্সধারী যে হাসপাতালগুলো আছে সেখানে ভর্তি করবে, বৈধ হাসপাতাল যেগুলো আছে। হ্যাঁ, সেখানে এক্সপার্টিস আমাদের আছেন, সেখানে অনেক বড় বড় ডাক্তাররা আছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, তারা তখন তাদের চিকিৎসা দিবেন, এবং সেখানে হয়তো একটু ব্যয়বহুল হতে পারে, কিন্তু ভর্তিটা নিশ্চিত করতে হবে। সরকারি হোক বেসরকারি হোক যেখানেই হোক, ভর্তি তাকে নিশ্চিত হয়ে তার চিকিৎসাটা শুরু করা, যত দ্রুত শুরু করা যাবে ততই উত্তম, ততই ভালো। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এইভাবে দেখতে পারি যে কখন কিভাবে আমরা তার চিকিৎসার বিষয়টা শুরু করব। আর শুরু করাটাই হচ্ছে কিন্তু আমরা মনে করব অবশ্যই ভর্তি দিয়ে অ্যাডমিশন। আচ্ছা, অ্যাডমিশনটাই হচ্ছে ইম্পর্টেন্স। অনেকেরই অনেক রকম পছন্দ থাকে, যেমন কেউ একটু খরচ করে হলো একটু বেসরকারিতে ভালোভাবে থাকতে চায়, ঠিক আছে, সেখানেও তো সরকারি অনুমোদন আছে, সে অনুমোদনের জায়গা দিয়ে সে সেখানে ভর্তি হয়ে যাবে, এবং ভর্তি হওয়ার পরবর্তীতে পর্যায়ে দেখা যাচ্ছে যে তার শারীরিক সমস্যাগুলো এক পর্যায়ে কেটে যায়, আর মানসিক সমস্যাগুলো যেটুকু থাকে, কারণ এটা তো দীর্ঘস্থায়ী চিকিৎসা, অনেক দিন চিকিৎসা করতে হয়, তখন ধীরে ধীরে সে মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে ওঠে। আর মাদক নেশার যে কুফল থেকে তার যে কষ্টটা, সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারে যে আমি এত কষ্ট পেয়েছি, আমি আর চাই না মাদক আসক্ত হয়ে বা মাদকে আবার আসক্ত হয়ে আমি এই কষ্টগুলো পাই। এটা তার মধ্যে একটা অনুভূতি আসে, আর এই অনুভূতিটাও প্রয়োজন, যার জন্য আমাদের সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসা করাটা খুবই জরুরি। ট্রিটমেন্ট প্রসিডিউরটা সম্পর্কে একটু বলবেন? এটা আমরা মোটামুটি বরাবরই আলোচনা হয়, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে ভর্তি হওয়ার পরপরই তার কিছু ইনটক্সিকেশন প্রবলেম থাকে, বা যেটাকে আমরা বলি বিভিন্ন রকম শারীরিক মাদকের বিষক্রিয়া যেটা বলা হয়, বা মাদকাসক্তের কারণে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সমস্যা, এটা যদি যখন ভর্তি হয় তখন তো তাকে মাদক থেকে নিবৃত্ত করা হয়, পুরোপুরি সে মাদক থেকে একদম রিফ্রেইন থাকে। সেক্ষেত্রে তার ফিজিক্যাল প্রবলেমগুলো যেগুলো আমরা বলি ইনটক্সিকেশনের পরে যে উইথড্রয়ালগুলো হচ্ছে, ইনটক্সিকেশনের সাথে উইথড্রয়াল, এগুলোকে খুব ভালো করে ম্যানেজ করা যায়। সিমটোমেটিক প্রবলেম হতে পারে, যে কোনো সময় লুজ মোশন হতে পারে, ভমিটিং হতে পারে, যে কোনো সময় সে ভায়োলেন্ট হতে পারে, অ্যাগ্রেসিভ হতে পারে, তার মধ্যে বিভিন্ন সাইকোপ্যাথোলজিগুলো যেগুলো থাকবে সেগুলো থাকে। আমরা এটাও জানি যে এটা ইউজ ডিসঅর্ডার হতে পারে, সাবস্টেন্স ইনডিউস ডিসঅর্ডার হতে পারে। তো এই বিষয়গুলো তখন সুন্দর করে আমরা যখন ম্যানেজ করে ফেলবো, যখন এই ইনটক্সিকেশন থেকে আমরা অ্যাডমিশন করে ডিটক্সিফিকেশনে নিয়ে যাব, তার ধীরে ধীরে নির্বিষক্রিয়াটা হবে। আর নির্বিষক্রিয়া হওয়ার পরপর দেখা যাচ্ছে যে সে তখন নিজেকে অনেকটা সুস্থ, স্বাভাবিক এবং শারীরিকভাবে সে অনেকটা উদ্দীপনা, চঞ্চল এবং একটা সুস্বাস্থ্যের একটা আভাস সে বুঝতে পারবে যে না, আমি একটা ভালো পর্যায়ে যাচ্ছি। এরপর আমরা দেখব যে এই ডিটক্সিফিকেশনটা হতেই কিন্তু 3 থেকে 4 সপ্তাহ লেগে যায়। আচ্ছা আচ্ছা, 21 থেকে 28 দিন আমরা ধরে নিতে পারি, 1 মাস। একটা মাস তার সাবস্টেন্স বা নেশা গ্রহণ করার কারণে তার এখান থেকে নির্বিষ হতে এইটুকু সময় তাকে দিতেই হবে। অনেক গার্জিয়ান বা অভিভাবক মনে করেন যে 15 দিন রাখলে হয়তো ভালো হয়ে যাবে, আসলে কিন্তু তা না। এটা চিকিৎসাটা হচ্ছে অসম্পূর্ণ, ইনকমপ্লিট ট্রিটমেন্ট করে তো লাভ নাই। যদিও 15 দিনে তার অনেকটা ডেভেলপড হয়, কিন্তু 15 দিনে কিন্তু ডিটক্স হবে না, এবং 15 দিন পরে বের হয়ে যদি সে আবার নেশা গ্রহণ করে ফেলে
তাহলে তার পরিণতি আরও খারাপ হবে। আচ্ছা। এই জন্য কমপ্লিট ডিটক্সিফিকেশনটা কমপ্লিট করে তারপরে আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা শুরু করা। আচ্ছা আচ্ছা। তার বিভিন্ন রকম ডিঅ্যাডিকশন কাউন্সেলিং প্রোগ্রাম, রিহ্যাব প্রোগ্রাম, এগুলোতে তখন চলে আসবে। এবং এটার জন্য আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কতগুলো প্রোটোকল আছে, আচ্ছা। কতগুলো প্রোগ্রাম রয়েছে, কতগুলো প্ল্যানিং আছে। ওই প্ল্যানিং অনুযায়ী তখন আমাদের এই ট্রিটমেন্টগুলো আমরা পরিচালনা করা হয়। চমৎকার বলেছেন। আরেকটা বিরতির সময় হয়ে এলো, বিরতির পর আমরা আবার বাকি বিষয়গুলো নিয়ে আলাপ করছি। দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবার কথা হবে। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতির পর। আজ কথা হচ্ছে তীব্র তাপদাহে মাদকাসক্তির নানা কুফল নিয়ে ডাক্তার এ.কে.এম. খালিকুজ্জামানের সাথে। স্যার, আমরা মাদকাসক্তির চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, সেখানে আপনি বলছিলেন যে কীভাবে আসলে কিছু পর্যায় আছে, প্রথমে ডিটক্স করতে হয় এবং তারপর আসলে রিহ্যাবিলিটেশন শুরু হয়। তো এই রিহ্যাবিলিটেশন পার্টটা সম্পর্কে একটু জানতে চাই। আমরা মাদকাসক্তের যে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করার পরে আমরা ডিটক্সিফিকেশনটা হলো, এটা আমরা ধরে নিচ্ছি 1 মাস। কারণ কোনো মাদকের আপনার বডি থেকে পুরোপুরি ফ্রি হতে সময় লাগে 2 সপ্তাহ, কোনো 3 সপ্তাহ লাগে। তো সব মিলিয়ে আমরা 4 সপ্তাহ বা 28 দিন বা 1 মাসের মতো ধরতে পারি। তো এটা হওয়ার পরে তখন তার স্বাভাবিক কিছু মানে ফিজিওলজিক্যাল যে এইগুলো ফিটনেসগুলো, বিশেষ করে তার ক্ষুধা ঠিক হয়ে যায়, খেতে ইচ্ছে করে, ঘুমটা ভালো হয়, শরীরটা ভালো লাগে, তারপরে তার কাজকর্ম করার ইচ্ছে আসে এবং তার মনোযোগটা বৃদ্ধি পায়, অ্যাটেনশন ইন্টেলিজেন্সগুলো মানে টোটাল কগনিটিভ ফাংশনটা তার ডেভেলপ ভালো হয়। কারণ এগুলো তো সম্পূর্ণটাই অকুপাইড বাই সাবস্ট্যান্স ছিল, ব্রেনের মধ্যে সাবস্ট্যান্স একদম ভরা ছিল। এগুলো তো গ্র্যাজুয়ালি বডি থেকে বেরিয়ে গেছে এবং ডিটক্স হয়েছে সে। আচ্ছা, এখন এটা যখন হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন আমরা তাকে বিভিন্ন রকম, এর মধ্যে কিন্তু তার মেডিসিন আছে মেইনলি, কিন্তু প্রথমে তাকে আমরা কেমিক্যাল চেঞ্জ করেছি, বিশেষ করে নিউরোকেমিক্যাল চেঞ্জ বা আমরা যেটাকে বলি সাইকোফার্মাকোলজি। সাইকোফার্মাকোলজিটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা দিয়ে কিন্তু তাকে আমরা চিকিৎসাটা ডেভেলপ করে তাকে ডিটক্স করেছি। এটা অ্যাকর্ডিং টু সিমটম তাকে আমরা, এটা সাইকিয়াট্রিস্ট, সিনিয়র সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্ট, তারা বিশেষজ্ঞ চিকিৎসক, মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক, তারা এটাকে সুন্দরভাবে এবং অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে মেথডিক্যালি তারা ট্রিটমেন্টটা কমপ্লিট করে থাকেন। তো এটার পরে যখন সে অনেকটা সুস্থ হয়ে যায়, দেন আমরা সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে, তারপরে সাইকোলজিস্টের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম শুরু করে দিই। এই প্রোগ্রামগুলো হচ্ছে যেমন 12 স্টেপস প্রোগ্রাম হতে পারে, তার বিভিন্ন রিয়েল লাইফ সম্পর্কে, সোবার লাইফ সম্পর্কে তার যে সাইকোলজিক্যাল প্রসেসগুলো শুরু হয়। এই প্রসেসগুলোতে তখন সে বুঝতে পারে যে তার জীবনটা কোথায় ছিল এবং সে কোথায় আসছে। সেখানে কিন্তু তার মধ্যে একটা হতাশা কাজ করে যে আমি বোধহয় শেষ হয়ে গেছি মাদক গ্রহণ করে। কিন্তু যখন সে প্রোগ্রামগুলোতে আসে, তখন তার মধ্যে নতুন করে বাঁচার ইচ্ছা হয় যে না, আমি শেষ হই নাই, আমি আবার নিজেকে এর থেকেও আরো, অতীতের থেকেও আরো সামনে ভালো ডেভেলপ করতে পারবো। তার যে উৎসাহ, উদ্দীপনা, পুনর্জাগরণ, এটা খুব মারাত্মকভাবে ধরে রাখতে হবে। এবং ধরে রাখার জন্য এখানে ডিঅ্যাডিকশন কাউন্সিলর কাজ করে, সাইকোলজিস্টদের বিশাল ভূমিকা আছে, অকুপেশন থেরাপিস্টদের কাজ আছে, মানে এটা একটা মাল্টি ডিসিপ্লিন টিম তখন তার কাজ করে। সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ডিঅ্যাডিকশন কাউন্সিলর, অকুপেশন থেরাপিস্ট, সাইকিয়াট্রিক নার্সেস, সবাই মিলে তখন তার বিষয়টাকে খুব হাইলি চার্মিং করে তার লাইফটাকে ডেভেলপ করা। এখন আমরা বলতে পারি যে এটা তো হসপিটাল সেটআপে থাকার পরে সে খুব ভালো ছিল। কতদিন এটা থাকে? এটা আমরা সচরাচর দেখি যে আমাদের ইন্টারন্যাশনাল যেটা ক্লাসিফিকেশনে আমরা আসি, যেটা প্ল্যানিংয়ে আছে, যেটা সেখানে 4 থেকে 6 মাস। আবার ইউরোপিয়ান কিছু কারিকুলাম আছে যেখানে 18 মাস থাকতে হয়।
তা আমাদের দেশে তো এতদিন থাকা সম্ভব না, আমরা 6 মাস পর্যন্ত রাখি, 4 মাস থেকে 6 মাস পর্যন্ত রাখি, যদি গার্জিয়ান এটা বুঝতে পারেন আর কি। তো সেক্ষেত্রে সরকারি হাসপাতালগুলোতে যেহেতু রোগীর চাপ বেশি, সেখানে হয়তো সম্ভব না, কিন্তু বেসরকারিতে হয়তো, যেহেতু বেসরকারি হাসপাতালে রোগীর চাপ কম থাকে, সেখানেও অনেক সময় অনেক রোগী থাকতে চায় না, বা থাকলেও তাদের সেই কমপ্লিট যেটা তারা যে রিহ্যাব প্রোগ্রামটা যেটুকু দরকার সেটা তারা কমপ্লিট করতে পারে, মানে কোর্সটা কমপ্লিট হয়। আচ্ছা, প্রতিটা ফ্যামিলি মেম্বার এসে যখন আবার সবাই তাকে ঘিরে দেখে, ঘিরে পায়, তখন কিন্তু আনন্দ, হাসি, জীবনের একটা উৎসাহ, উদ্দীপনা ফিরে আসে। কিন্তু আমরা দেখতে পাই, আমরা সবার মানে আপনার পরিবারের সব সদস্যদের মুখে, বাবা মা থেকে শুরু করে সবার চেহারার মধ্যে একটা ইমোশনাল, একটা মারাত্মক ব্যালেন্স খুঁজে পাই। আমরা দেখতে পাই, এবং এটা খুব ভালো লাগে আমাদের কাছে। যিনি আসক্ত ব্যক্তি তারও ভালো লাগে, পরিবারের সদস্যদেরও ভালো লাগে, তখন সেখানে কিন্তু বেশ আনন্দ উৎসব হয় যে না, আবার সে ফিরে আসছে, জীবনকে সে আরো নতুন করে সাজাবে, এবং পূর্বের থেকে দ্বিগুণ উদ্দীপনা, উৎসাহ নিয়ে, দ্বিগুণ, তিনগুণ, কয়েক গুণ বেশি নিয়ে তার এটা দরকার। কারণ আসলে তো সে সোবার অবস্থায় এইভাবে কখনো দেখেনি তার পরিবারকে, না, এইভাবে সে দেখেনি। যখন সে দেখবে যে না, আমার ভুলগুলো আমি বুঝতে পেরেছি, আমার পরিবারও আমার ভুলগুলোকে শুধরে দিয়েছে, এবং আমার পরিবার আমার প্রতি সন্তুষ্ট, এবং পরিবার আমাকে সুযোগ দিচ্ছে, এই জায়গাটুকুতে সে ফিরে আসছে, মানে সে আবার পুনরায় তার জীবনের একটা মূল্য খুঁজে পায়, সামাজিক মূল্য খুঁজে পায়। মূল্য খুঁজে পাওয়া পর্যন্ত কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জ থাকে, একটা মারাত্মক চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটা পর্যন্ত আসতে হলে তাকে সময় দিতে হবে, 3 মাস, 4 মাস, 6 মাস সময় দিতে হবে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন সে এখান থেকে বেরিয়ে গেল, তখন তার বেরিয়ে যাওয়ার পরে পরিবারের একটা বিরাট দায়িত্ব থাকে, তার চলাফেরা, তার গতিবিধি, তার কর্মচঞ্চলতা, তার পড়াশোনা, এগুলোকে যেন নিয়ন্ত্রণ করা হয়। পরিবারকে আমরা ওইভাবে ডিটেক্ট করি, মানে টোটালি আমরা একটা রুটিন চক আউট করে দিই যে এই রুটিনে আপনাকে ছেলেকে চালাতে হবে। সেখানে একটা নির্দিষ্ট ডেইলি রুটিন থাকে, সেখানে ডেইলি ডিসিপ্লিন থাকে, সেখানে মেডিসিন থাকলে মেডিসিন খাওয়ার একটা রুটিন থাকে, কতদিন ওষুধটা খেতে হবে। এরপর হচ্ছে ফলো আপটা, সাইকিয়াট্রিস্ট ফলো আপ, সাইকোলজিস্ট ফলো আপ, এবং নার্কোটিক অ্যানোনিমাস বা যেটাকে আমরা বলি এনি মিটিং, সেই এনি মিটিং ফলো আপটা অনেকে করে। এবং সেই সাথে আমি একটা জিনিস যেটা বলবো যে প্রত্যেকেরই যার যার ধর্মের তারা তাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা যেন বাড়ায়। তাতে হবে কি, তার একটা রিলিজিয়াস ইফেক্ট তার মধ্যে আসে, যে ধর্মেরই হোক, এই রিলিজিয়াস ইফেক্টটা কিন্তু প্রয়োজন। মানে এটা কোন দিক থেকে হেল্প করে? এটা তার নৈতিকতা, তার মৌলিকত্ব, তার জীবনের মানে আসল উদ্দেশ্যকে সে খুঁজে পায়। এই নৈতিকতা, মোরালিটি তার লাইফটাকে অনেকটা সেফটি নিয়ে আসে, এটা প্রয়োজন। এইভাবে আমরা জীবনটাকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখবো যে সে নিজেকে গুছিয়ে নিয়েছে। আর ফলো আপে যারা আসছে না, তারা কিন্তু এক সময় আবার আসক্ত হয়ে যেতে পারে, আবার তাদের আবার রিল্যাপস হয়ে যেতে পারে। তা আমরা চাই না একটা ক্লায়েন্ট কষ্ট করে গেল, বাবা মা এতদিন কষ্ট করলো, অনেক খরচ করলো, পরবর্তীতে সে আবার সেই রিল্যাপসে চলে গেল, বা তার মধ্যে সে আবার পুনরায় আসক্ত হয়ে পড়লো। এই বিষয়টা আমাদের জন্য খুব কষ্টকর, আমরাও চাই না, কেউই চায় না। কিন্তু পরিবার এবং তার নিজের জন্য অবশ্যই এটা ভীষণ প্রচন্ড কষ্টকর। এটা আমরা আশা করব তারা চিকিৎসার পর তারা মানে আপনি যেভাবে বললেন সেই ফলো আপটা কন্টিনিউ করে নিজেদের জীবনের ব্যবস্থাপনাটা তারা চালু রাখুক। এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রিহ্যাব প্রোগ্রামগুলো আছে বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে, এই প্রোগ্রামগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করা। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন যারা, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।